ওয়ালাইকুম এভরিওয়ান। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের 33তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। মেঘ তাড়াহুড়ো করে আইসক্রিম শেষ করছে। দুশ্চিন্তায় আইসক্রিমটাও শান্তিমতো খেতে পারেনি। এক দৃষ্টিতে আবির ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আবিরের দৃষ্টি অন্য কোথাও। আবির নিরবধি আকাশের পানে চেয়ে আছে। রাস্তার পাশে থাকা লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে আবিরের মুখে উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে। বিকালে আসার সময় যতটা উৎফুল্ল আবির ভাইকে মেঘ দেখেছিল, সেই আবির ভাই যেন অন্য কেউ। চোখে মুখে চিন্তার ছাপ। মেঘ কিছুতেই বলতে গিয়েও থেমে যায়। আবির সস্ত্রীত কণ্ঠে বলে উঠল, এই পৃথিবীতে প্রতিটা মানুষই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি হলো মা। সেই মায়ের লাশ দেখবার বা ছোঁয়ার অধিকার যদি কোনো সন্তানের না থাকে, তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকে মৃত। মেঘের ভুরু কুঁচকালো। আবির ভাই কি বলছেন কিছু বুঝতে পারছে না। কি বোঝাতে চাচ্ছেন কিছুই বুঝতে পারছে না সে। আবির অসীম দূরত্ব থেকে দৃষ্টি সরিয়ে এনে মেঘের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, যে মানুষটিকে দেখে এসেছিলি তিনি আর কেউ না, তোর আমার আদরের একমাত্র ফুপ্পি। এ কথা শোনা মাত্রই মেঘের রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার অবস্থা। চিৎকার দিয়ে উঠল, কি? আবির সরু নেত্রে তাকিয়ে আছে। মেঘের চোখে যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। চোখে মুখে অবিশ্বাসের ছাপ। এই কথা কখনোই বিশ্বাসযোগ্য নয়। জন্মের পর থেকে মেঘ জেনে এসেছে তাদের বাবা চাচা 3 জন। 18 বছর পর হঠাৎ করে ফুপি আসবে কোথা থেকে? আচমকা এমন কথা শুনলে বিশ্বাস না করাই স্বাভাবিক। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমি জানি তুই এত সহজে মানতে পারবি না, কিন্তু সত্যিটা সবসময় কঠিন হলেও মানতে হবে। মেঘ দম বন্ধ হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলা দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। এতক্ষণ যাবৎ কত প্রশ্নই মাথায় ঘুরছিল, এক মুহূর্তেই যেন সব প্রশ্ন উধাও হয়ে গেছে। মেঘ আতর্কিত কণ্ঠে শুধালো, আপনি কি আমার সাথে মজা করছেন? প্লিজ সত্যিটা বলুন আমাকে, উনি কে? আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে বলল, তোর সাথে আমার কি মজার সম্পর্ক? আমি সিরিয়াস বিষয় নিয়ে মজা করি, আর মজা কেন করব? ওনার নাম মাহাদিবা খান আমিনা। নাম শুনে কি মনে হচ্ছে তোর? মেঘ এখন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। বলল, আপন ফুপ্পি? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, হ্যাঁ। আলী আহমদ খান আর মোজাম্মেল খানের একমাত্র ছোট বোন আর ইকবাল খানের একমাত্র বড় বোন। মেঘের দোকান দিয়ে হিজাবের ওপর দিয়ে গরম বাতাস বেরোতে শুরু করেছে। নিঃশ্বাস আটকে আসছে বারবার। আবির ভাই তো মজা করার মানুষ নয়, আর ওনার চোখ মুখ দেখে মনেও হচ্ছে না যে উনি মজা করছেন। আর বিয়েতেও ওই মহিলার আচরণও বুঝিয়েছিল ওনার সাথে গভীর কোনো সম্পর্ক আছে। তাহলে কি উনি সত্যি সত্যি ফুপু হন? এত বড় কথাটি কোনোদিনও শুনলো না কেন? মেঘ ভাবনা চিত্ত করে প্রশ্ন করলো, এত বছর কোনোদিনও ওনাকে আমাদের বাসায় যেতে দেখিনি। আব্বুদের আপন বোন হলে বাসায় যান না কেন? আবির মৃদু হাসলেন, ভরাট কণ্ঠে বলল, ওনাকে বাসায় যেতে দেখবি কিভাবে? তোর জন্মের 10 বছর আগে উনি খান বাড়ি ছেড়েছেন। 27 বছর হবে ওই বাড়িতে পা পড়েনি ওনার। মেঘ ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কেন, কি হয়েছিল? আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো, ফুপি যখন ভার্সিটিতে পড়াশোনা করতো, তখন ফুপির একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুরো ঘটনা আমি জানি না, তবে বাসায় বিষয়টা জানাজানি হয়ে গেছিল। তখন আমার আম্মুর নতুন বউ, বছর খানেক হবে আম্মুর বিয়ে হয়েছে। তোর আম্মু তখনও বিয়েই হয়নি। ফুপি এমন একটা ঘটনা জানার পর আব্বু চাচু ফুপিকে মেরে একটা রুমে 3 মাস দরজা বন্ধ করে আটকে রেখেছিল। তখন দাদু বেঁচে ছিলেন, তবে অসুস্থ ছিলেন, কথাও বলতে পারতেন না। আম্মু দাদুর যত্ন করতো, আবার ফুপির দেখাশোনা করতো। ফুপি আম্মুর সাথে, কিন্তু আম্মুর কিছুই করা ছিল না। 3 মাস ফুপির ওপর 2 ভাই অত্যাচার করে, যেন ওই ছেলেকে ভুলে যায়। এক পর্যায়ে ফুপি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিল। চিৎকার করে ফুপির কিছুটা চিকিৎসা করে কিছুটা ফুপিকে সুস্থ করা হয়। ফুপি বাড়ি থেকে চলে গেছিল। ভাইদের অত্যাচারে সেই যে বাড়ি ছাড়ছিল, আর কোনোদিনও ঢুকতে পারেনি। বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফুপাকে বিয়ে করেছিল। বছর খানেক ঢাকাতেই ছিল। চিঠির মাধ্যমে ফুপু আম্মুর সাথে কয়েকবার যোগাযোগ করেছিল। ফুপি বাড়ি ছাড়ার 1 বছরের মাথায় দাদু মারা গেছেন। ভাগ্যক্রমে তখন মেজো মামা আমাদের বাসায় ছিল। ঢাকায় চাকরির পরীক্ষা দিতে আসছিল। আম্মুর মেজো মামার ফুপির বাসায় ঠিকানা
দিয়ে দাদুর মৃত্যুর খবর পাঠিয়েছিল। এই কথা আব্বুরা কেউ জানতো না। ফুপ্পি ফুপা দুজনেই আসছিল দাদুকে দেখতে। তখন আসিফ ভাইয়া ফুপ্পির পেটে ছিল। খানবাড়ি চৌখাটে পা রাখতে আব্বুর চোখে পড়ে দরজায়। চিৎকার দিয়ে 1 সেকেন্ডে দাদুর লাশে চাদর দিয়ে ঢেকে রান্নাঘর থেকে দাঁড়িয়ে বের হয়েছিল। যদি ফুপু চৌখাট পার করার চেষ্টা করে তাহলে খুন করে ফেলবে। বাড়ি ভরা মানুষ থাকার পর আব্বু আর চাচুকে সবাই আটকে রেখেছিল। না হয় সেদিন খুনাখুনি হয়ে যেত। কত কত মুরব্বী উপস্থিত ছিল, কিন্তু আব্বুর মাথা সেদিন কেউ ঠান্ডা করতে পারেনি। দাদুর লাশ ছোঁয়া তো দূরের কথা, ফুপিকে লাশ দেখতেও পর্যন্ত দেয়নি। লাশ দাফন করে বাড়িতে পা রেখে প্রথম প্রশ্নটাই করেছিল, আমিনাকে খবর কে দিছে। মায়ের মৃত্যুর শোকে থেকেও সেদিন 1000 গুণ বেশি তীব্র হয় ওনার রাগ। কোনোভাবেই জানতে পারছে আম্মু খবর দিছে। সেদিন সেই অবস্থাতে আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, অথচ ফুপি উনারই মায়ের পেটের বোন। সেই খবর দেওয়ার শাস্তিস্বরূপ আম্মুকে 2 মাস নানার বাড়িতে থাকতে হয়েছিল। একদম সংসার ভাঙার পর্যায়ে চলে গেছিল। তখনকার সময় সংসার ভাঙা আম্মুর পক্ষে নানা বাড়ি মানুষের পক্ষে মেনে নেওয়া অসম্ভব ছিল। তারপর নানা, বড় মামা, আত্মীয় স্বজনরা অনেকে বুঝিয়ে 2 মাস পর আম্মুকে বাসায় নিয়ে আসে। আব্বুর সত্য একটাই ছিল, আর কোনোদিন ফুপ্পির সাথে যোগাযোগ করতে পারবে না। নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়ে সেই শর্ত মেনে নিয়েছিল আম্মু। মেজো মামা ফুপ্পির বাসায় গিয়ে সব ঘটনা বলে আসছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত ফুপ্পি বাসার কারোর সাথে আর যোগাযোগ করেনি। মেঘ এতক্ষণ যাবৎ বিষমকর দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়েছিল। নিজের বাড়িতে এত বড় রহস্য লুকিয়ে আছে, অথচ সে কিছুই জানে না। আবির গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুই আমায় পাষাণ হিটলার বলিস, অথচ আমার থেকে বড় মাপের হিটলার এত বছর যাবৎ খানবাড়িতে রাজত্ব করে আসছে, যাদের কথার উপর কারো কথা চলে না, যাদের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। ফুপ্পি নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অপরাধে মায়ের লাশ দেখার অধিকারটাও হারিয়েছে। 18 বছর যাবৎ বাবার বাড়িতে পা রাখতে পারে না। কতটা নিষ্ঠুর হলে মানুষ এমন কাজ করতে পারে। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করলো, আপনি ফুপুকে কিভাবে চেনেন? আবির শ্বাস ছেড়ে পুনরায় বলা শুরু করলো, আমি ওনার সম্পর্কে জানতাম না। ছোটবেলায় একবার আম্মুর পুরাতন জিনিসপত্র বের করেছিলেন, তখন একটা অ্যালবামও বের হয়েছিল। আমি অ্যালবামটা খুলে দেখলাম, আম্মু আব্বুর বিয়ের ছবি থেকে শুরু করে দাদা দাদু চাচুর মোটামুটি অনেকেরই ছবি ছিল। যেহেতু ছোট ছিলাম, আগ্রহ নিয়ে ছবিগুলো দেখলাম আর সবাইকে চেনার চেষ্টা করছিলাম। হঠাৎ কয়েকটা ছবিতে চোখ পড়ে। ছবিগুলো দেখে চিনতে পারছিলাম না বলে আম্মুকে জিজ্ঞেস করলাম। আম্মু কিছু বলার আগেই আব্বু রুমে চলে আসছিল। আব্বু আমার হাত থেকে অ্যালবামটা নিয়ে আমায় পড়তে বসতে বলেন। আমিও চুপচাপ পড়তে চলে গেছিলাম। এই বিষয় নিয়ে আর ভাবিনি। তার কয়েক বছর পর দেশ ছাড়ার আগেই আব্বুর কিছু কাগজপত্রের দরকার ছিল। তখন আব্বুর ফাইলে কাগজ খুঁজছিলাম। তখন একটা ফাইলে চোখ পড়ে। একটা ফাইলে সার্টিফিকেট আর ছবি সহ কিছু কাগজপত্র ছিল। মাহাতিবা খান আমিনা নামটা আমি প্রথমবার সেখানেই দেখেছিলাম। বাবা মায়ের নামের জায়গায় দাদা আর দাদুর নাম লেখা ছিল। ছবিগুলো দেখে ছোটবেলার অ্যালবামে দেখা ছবিগুলোর কথা মনে পড়েছিল। আমি সেখান থেকে একটা ছবি নিয়ে গেছিলাম। আম্মুকে একবারও জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু আম্মু বলেছে আম্মু কিছু জানে না, আর এই বিষয়ে যেন কোনোদিনও কাউকে কোনো কিছু জিজ্ঞেস না করি। তখন কিছুদিন আমার মাথায় বিষয়টা ঘুরছিল। পরে ভাবছি হয়তো মারা গেছে, তাই আম্মু জানে না বা জিজ্ঞেস করতে না করেছে। বিষয়টা সেখানে ভুলে গেছিলাম, কিন্তু ছবিটা যে আমার কাগজপত্রের সাথে চলে গেছিল এটা আমি জানতাম না। ওইখানে গিয়ে ছবিটা দেখে ফেলতেও ইচ্ছে করছিল না, তাই আব্বু আম্মুর ছবির সাথে রেখে দিয়েছিলাম। তবে কোনোদিন এই বিষয় নিয়ে ভাবি নাই। কথাগুলো শেষ করে আবির একটু থামলো। মেঘ জিজ্ঞাসাস্বরূপ চোখে চেয়ে আছে, আস্তে করে বলল, তারপর গত বছরের শেষের দিকে জান্নাত আর আসিফ ভাইকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তখন রাকিব আমাকে আসিফ ভাইয়ের ফেসবুক আইডি পাঠিয়েছিল। ওইখানে কাভার ফটোতে একটা ছবি ছিল। কেন জানি আমার ছবিতে থাকা মহিলাটাকে খুব পরিচিত মনে হচ্ছিল। আমি রাকিবকে বলি, আসিফ ভাইয়ের বায়োডাটা সংগ্রহ কর। ওইখানে আমি দ্বিতীয়বারের মতো নামটা দেখি, মাহমুদা খান আমিনা। সেই দিনই প্রথমবারের মতো আমি বড়সড় ধাক্কা খাইছিলাম। আমি সবকিছু খোঁজে সেই ছবিটা পুনরায় বের করে বারবার ফেসবুকে ছবির সাথে মিলিয়েছিলাম। অস্থিরতায় সেই দিন প্রায় মরতে বসেছিলাম। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমার একজন ফুপি আছে, তাও আমরা আবার জীবিত।
সেদিন পরিস্থিতি সামলাতে বিন্দুমাত্র শক্তি ছিল না আমার। সেই রাতে তানভীর আর রাকিবকে আসিফ ভাইয়ার বাসায় পাঠাইছিলাম। আমি ফুপ্পির সাথে সেদিন প্রথমবারের মতো ফোনে কথা বলছি। নাম পরিচয় ওনার সে কি কান্না! তানভীরকে আঁকড়ে ধরে অনেক কেঁদেছেন। ফুপির 28 বছরে চেপে রাখা সব কান্না কষ্টে পরিণত হয়েছিল সেদিন। তারপর বেশ কয়েকবার কথা হয়েছে ওনার সাথে। বারবার জিজ্ঞেস করেছিল, ঘটনা বলতে কিছু বলেনি। বলেছি আমি দেশে ফিরলে বলবে। দেশে ফেরার পর কয়েকদিনের মধ্যে আমি তানভীর আর রাকিব ওনাদের বাসায় গেছিলাম। তখন গিয়ে ঘটনা শুনতে পাই মেঘ আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে। মেঘ পুনরায় প্রশ্ন করলেন, জান্নাত আপুর কি ঝামেলা হয়েছিল? আমি ততক্ষণ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে একটু হাসার চেষ্টা করলো। ধীর কণ্ঠে বলল, তেমন কিছু না। মেঘ আস্তে করে বলল, বলুন প্লিজ। আবির না পারতে বলল, ফুপিরা এত বছর যশোর ছিল, গত বছর ভাইয়া চাকরি হয় সপরিবারে ঢাকায় আসছে। কোন এক অনুষ্ঠানে ভাইয়া জান্নাতকে দেখেছেন। ভাইয়া জান্নাতকে ভালো লাগে কোনোভাবে খবর নিয়েই জান্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। সেই সাথে প্রায় ভার্সিটির আশেপাশে জান্নাতকে ফলো করত, কিন্তু কোনোদিনও বলেনি। 6 মাস শুধু দূর থেকে ফলো করেছে। একদিন সাহস নিয়ে কথা বলতে আসছিল, যদিও কথা বলতে পারেনি, কিন্তু সেটা রাকিবের কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রাকিব 2-3 দিন খেয়াল করে বিষয়টা আমায় জানাইছিল। রাকিব ভাইয়াকে পেটানোর চিন্তা করছিল তখন, আমাকে জানিয়ে তারপরই আমি বলছি ছেলেটার একটু খোঁজ নিতে, যদি সমস্যা মনে হয় তাহলে পেটাতে। রাকিব খোঁজ নিয়ে জানতে পারে ভালো জব করে, অফিস সবার সাথে নম্রভদ্র আচরণ করে। সেখান থেকে ফেসবুক আইডি সংগ্রহ করে আমায় দিয়েছিল। যাকে পেটানোর প্ল্যান ছিল সে আমার ভাই হয়ে গেল। যখন জানতে পারলাম পরে ভাইয়াকে জান্নাতের পছন্দ, তখন রাকিব আর বাধা দেয়নি। তবে রাকিবের একটাই কথা ছিল, আমি দেশে না ফেরা পর্যন্ত ফুপি পুনরায় ঘটনা না জানলে সে জান্নাতের বিয়ের সিদ্ধান্ত নেবে না। ধীরে ধীরে জান্নাত আর ভাইয়ের মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক হয়েছে। আমি দেশে ফিরলাম, ভেবেছিলাম দেশে ফিরে ওদের বিয়ে দিব, কিন্তু দেশে আসার পরে তোর কোচিং টিচার থেকে খবর গেল তোর পড়াশোনার জোহাল অবস্থা, এভাবে পড়লে চান্স পাবি না। তোর পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য একজন মানুষ দরকার ছিল। তখন জান্নাতের কথা মাথায় আসে, জান্নাতকে আনি। জান্নাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেহেতু রাকিবের, আর রাকিব আমার বেস্ট ফ্রেন্ড, তাই বিয়ের আলোচনা হওয়ার আগেই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু অফিসিয়াল কাজে ভাইয়ার 6 মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। ভাইয়া চেয়েছিল বিয়ে করে বউ নিয়ে কয়েক মাস ঘুরে তারপর যাবে, কিন্তু তোর অ্যাডমিশন টেস্টের থেকে আমার কাছে তাদের বিয়ে গুরুত্ব ছিল না। আমি রাজি হই না বলে ভাই ঘোরাঘুরির প্ল্যান বাদ দিয়ে বলেছিল শুধু বিয়েটা করবে, বিয়ের পর তোকে যত ইচ্ছা পড়তে। কিন্তু আমার কথা হলো, একবার বিয়ে হলে মানে জান্নাতের মাথায় সংসারে চিন্তা ঢুকবে, তখন তোর প্রতি তার দায়িত্ব কমে যাবে। এটা আমি কখনোই হতে দিব না। ভাইয়া যখন বুঝতে পেরেছে আমায় মানাতে পারবে না, তখন জান্নাত আপুকে বোঝানো শুরু করে, কিন্তু জান্নাত তো আমায় বা রাকিবের সবাইকে বলে দেয় জান্নাতের মাথায় যাতে না খেতে পারে। সেজন্য 2-1 মাস যাবত জান্নাতের সঙ্গে ভাইয়া যোগাযোগ বন্ধ করে রেখেছি। রাকিব নতুন সিম কিনে দিয়ে জান্নাতকে। সেদিন রাতে তুই আমায় কল দিয়েছিলি। সেদিন আমি, রাকিব আর তানভীর ফুপিদের বাসায় ছিলাম, বিয়ের কথাবার্তা বলতে গেছিলাম। তুই চান্স পেলে বিয়ে হবে এরকম একটা শর্ত, কিন্তু রাতে ফেরার পর তোর খাতা ভর্তি হাবিজাবি লেখা দেখে আমার মাথায় রক্ত ঢুকেছিল। যার জন্য আমি এত মানুষের বিরুদ্ধে লড়তেছি, সে কিনা পড়াশোনাটাকে গুরুত্বই দিচ্ছে না। সেই আগে সেদিন খাতাটা পড়েছিলাম যাতে পুরো পড়াশোনায় মনোযোগ দেস। যাদের সামনে বারবার গর্ব করে বলছি আমার মেয়ে চান্স পাবে, চান্স না পেয়ে আমি তাদের মুখোমুখি হতে পারতাম না। তারা মুখে কিছু বলুক বা না বলুক, মনে মনে ঠিকই বলতো এত কিছু তো করে, মেঘটা চান্স পাইল না। এই কথাটা পৃথিবীর কোনো মানুষ যাতে বলতে না পারে, সেজন্য আমি তোকে সারাক্ষণ পড়ার মাঝে রাখতাম। আলহামদুলিল্লাহ, তোর চেষ্টা আমার ইচ্ছে পূরণ হয়েছে। আল্লাহ আমার আশা পূরণ করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ তোকে। মেঘের গলায় আটকে থাকা নিঃশ্বাসটা দীর্ঘ হয়েছে, বেরিয়ে আসতে চাইছে। মেঘের আড়ালে মেঘকে নিয়ে কতটা ঘটনা ঘটেছে। আমির ভাই গত 4 মাসের পর আচরণ বারবার মনে করছে মেঘ। এই পর্যন্তই ছিল পর্ব 33। এখন শুরু করছি পর্ব 34। আবির রাজবাড়ী কণ্ঠে আবারও বলে উঠল, সবাই জানে খান বংশের বড় ছেলে আমি। চাচাতো ভাই বোনদের মধ্যে আমি বড় হলেও সত্যিকার অর্থে আসিফ ভাই আমাদের সবার বড়, আর আমি দ্বিতীয়। পরিস্থিতি মোকাবেলা করতে আমি সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ফুফির সাথে পরিবারের সবার সম্পর্ক ঠিকঠাক করার। একটু থেমে আবির বলল, জানিস মেঘ, এই দুজন মানুষের জন্য আমাদের বাড়ির প্রতিটি মানুষের ভেতর দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। তাদের রাগ আর আনন্দের
কর্মকাণ্ডের ফলাফল ভোগ করছে বাকি সদস্যরা। ফুপ্পি মতো কাকামণির জীবনেও সুখ শান্তি কেড়ে নিয়েছে এই মানুষগুলো। কাকামণি ঠান্ডা মেজাজের মানুষ হওয়ায় আর শুধু ভাই বলে হয়তো এখনো সম্পর্ক টিকে আছে, নয়তো ফুপ্পির মতো অবস্থা কাকামণিরও হতো। কাকামণি সবার সামনে প্রাণোজ্জ্বল থাকে ঠিকই, কিন্তু ওনার ভেতরটাও সবচেয়ে বেশি বিধ্বস্ত। ফুপির মতো তবু ভালোবাসার মানুষটিকে পেয়েছেন, কাকামণি তো তাও পাননি। মেঘের মস্তিষ্ক জোরে বিচরণ করছে লক্ষাধিক প্রশ্ন, কিন্তু সেসব প্রশ্নের উত্তর শুধু বাবা চাচার নামেই উঠে আসবে। কাকামণির জীবনের ইতিহাস শোনার ইচ্ছে নেই, তাই এই প্রশ্নগুলো করলো না। নিজের আব্বু আর বড় আব্বু এত পাষাণ, এটা ভেবেই মেঘের কষ্ট হচ্ছে। মেঘ বিভোর হয়ে স্মৃতির মনে করায় ব্যস্ত। আবির ভাই ফেরার পর থেকে যা যা ঘটছে সব মনে করার চেষ্টা করছে। হঠাৎই মাথায় আসলো আবির ভাই যে বারবার বাবা চাচার মুখের ওপর কথা বলছেন, ওনারা যদি আবির ভাইকে, এইটুকু ভেবেই মেঘ থেমে গেলেন। চিন্তার স্বরে বলল, আপনি আব্বু বা বড় আব্বুর মুখের ওপর কথা বলবেন না প্লিজ। আর নিজের প্রতি প্রেয়সীর দুশ্চিন্তা দেখে আবির আনমনে হেসে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, আমি যদি কথা না বলি তাহলে ওনাদের মর্জি মতো সবকিছু করবেন। ওনাদের সকল ইচ্ছা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব না। আমি কারো প্রিয় হয়ে থাকতে চাই না, আমি তাই করব যা আমার ইচ্ছে করবে। মেঘ শীতল চাউনি দেখে আবির ভারী কণ্ঠে বলে উঠল, তোকে আগেও বলেছিলাম, এখন আবার বলছি, কখনো কারো কথা রাখার চেষ্টা করে তোকে আগেও বলেছিলাম, এখনো বলছি, কখনো কারো মন রাখার চেষ্টা করবি না। ঠিক সে কাজটাই করবি যেটা তোর মন চাইবে। বিষয়টা ছোট হোক বা বড় হোক, নিজেকে প্রায়োরিটি দিবি। আর ফুপির বিষয়টা ভুলেও কাউকে বলবি না। এই বিষয়ে কোনো প্রশ্ন করবি না। তোকে জানানোর দরকার ছিল তাই জানিয়েছি। আজকের পর বুঝে শুনে পাগলামি করবি, কারণ আমি চাই না তোর পাগলামিকে সিরিয়াসলি নিয়ে কেউ তোর মনকে আঘাত করুক। কথা শেষ করে মেঘকে নিয়ে বাড়ি ফিরল আবির। মেঘ মনে আজ কোনো অনুভূতি নেই। এই যে জান্নাত আপুকে নিয়ে এত দুশ্চিন্তা করলো, সেই জান্নাত আপু সম্পর্কে এত তার ভাবি হয়ে গেছে। বাড়ির রহস্য না জানলে আজ মেঘ আবিরকে নিয়ে মনের কথা বললেই দিত, কিন্তু তার বাড়ির মানুষ যে ভালোবাসার জাতশত্রু, তারা কোনোদিনই মানবে না আবির ভাইয়ের প্রতি তার সেই অসম্ভব দুর্বল জায়গাটা। আবির ভাইকে এই জীবনে কি এত পাবে? আবির বাইক চালাচ্ছে আর মনে মনে ভাবছে, আমার জীবনটা কেন এমন হলো? আমার জীবনটা এমন কেন হলো? তোর প্রবল অভিমান আমার দেশ ছাড়তে বাধ্য করলো। 6 বছর যাবৎ আমি নিজেকে উপলব্ধি জমিয়েছি। সেই সুদীর্ঘ অভিশপ্তি বাস্তবায়নের সুযোগটাও পেলাম না। আমি ভেবেছিলাম দেশে ফিরে তোর কাছে তোর চিত্তে অব্যক্ত প্রণয় প্রকাশ করব। এত বছর তোকে ঘিরে কত লক্ষাধিক স্বপ্ন দেখেছি, সেই সব স্বপ্নের কথা জাহির করব। গত 6 বছরে শুধু একটাই কল্পনা করেছি, কিভাবে তোকে আমাতে আসক্ত করব। 3 মাসের মধ্যে তোকে আমার বই করে নিব। এই দৃঢ় সংকল্পে নিজেকে প্রস্তুত করেছি, কিন্তু একটা ঘটনা আমায় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। গত 1 বছর যাবৎ আমি নিজের সঙ্গে লড়াই করছি। তোকে উপেক্ষা করার বিন্দুমাত্র শক্তি যে আমার ছিল না। দেশে ফিরে প্রথমবার তোর লালিত মুখমণ্ডল আমার মায়াবী আঁখিতে দেখে এক মুহূর্তের জন্য নিজেকে উন্মাদ মনে হয়েছিল। ইচ্ছে হয়েছিল খানবাড়ির সব নিয়ম নীতি বিনাশ করে হলেও তোকে আমার করে নেই, কিন্তু আমি পারিনি। আজও আমি তোকে ভালোবাসি বলতে পারছি না। তুই পরিবারকে ছাড়তে পারবি না, আর না পারবো আমি তোকে। নিজেকে প্রতিষ্ঠিত করা ছাড়া আমি আর দ্বিতীয় কোনো পথ খুঁজে পাচ্ছি না। তোকে পাওয়ার জন্য যতটুকু যোগ্যতা অর্জন করা দরকার আমি ঠিক ততটুকুই যোগ্যতা অর্জন করব। তারপরও তোকে আমার করেই নিব। আমার তোকে পাওয়ার ইচ্ছে যতটাই প্রবল, তোর মনেও আমাকে পাওয়ার সেই সাহিত্য ইচ্ছে জাগতে হবে। পরিস্থিতি যতই কঠিন হোক, তোকে আমার প্রতি প্রগাঢ় আস্থা থাকতে হবে। তুই আমার হলে আমি পুরো দুনিয়ার সঙ্গে লড়তে পারবো, কিন্তু তোকে না পেলে আমার প্রণয়ের পরিণতি হবে মৃত্যু। বাসার ওই মোড়েই মেঘকে নামিয়ে দিয়ে আবির ঠান্ডা কণ্ঠে বলল, যা বলেছিস তা মাথায় রাখিস। সামনে তানভীর আছে, ওর সঙ্গে বাসায় যাবি। বাসায় কেউ কিছু জিজ্ঞেস করলে তোর কিছু বলার প্রয়োজন নেই, যা বলার তানভীর বলবে।
জান্নাতের বিয়ের কথা কাউকে বলিস না, আর অতিরিক্ত দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করিস না। ফুপির সঙ্গে কথা আমি ঠিকঠাক করার চেষ্টা করব, তুই সাবধানে থাকিস। তানভীর বাসার কাছেই মেঘের জন্য অপেক্ষা করছিল। মেঘকে নিয়ে বাসায় ঢুকছে। ড্রয়িং রুমে দুই ভাই বসে আছে। মেঘ আর তানভীরকে দেখে মোজাম্মেল খান প্রশ্ন করলো, কোথায় গিয়েছিল? মেঘ তানভীরের মুখের দিকে তাকাতেই তানভীর বলল, তুই রুমে যা। ভাইয়ের কথা মতো মেঘ রুমে চলে গেছে। ওরা দুই ভাই মেঘকে এভাবে আগলে রাখে যে বাড়ির কেউ যেন কিছু বলতে না পারে। বড়রা কিছু বললে কষ্ট বেশি পাবে, কিন্তু তানভীর যেহেতু ছোট থেকে শাসন করে, তার ভাইয়ের শাসন মেঘের এখন সয়ে গেছে। তানভীর যা যা কথা বলার তা বলে রুমে চলে গেছে। মেঘ ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। বিকালে এত এত ঘটনার সম্মুখীন হয়েছে যেগুলো মাথায় স্থির থাকতেও একটু সময় লাগে। মেঘের আবেগ অনুভূতি সবলীলাই হয়ে গেছে। আবির ভাইয়ের কথা বলা প্রতিটি কথায় মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা কথা বারবার মনে হচ্ছে, এই বাড়ির প্রতিটি মানুষের ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। ফুপি বিষয় জানার পর থেকে মেঘের হৃদয়টাও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। 4 মাসের প্রেমানুভূতি প্রকাশ করার আগেই সব শেষ হয়ে গেল। আবির ভাইয়ের প্রতি যে আকাশসম প্রলয়লীলা সবই ফিকে হয়ে গেছে। ফুপি আর কাকামণির মনে কতই না কষ্ট। এসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। আবিরের জন্য অপেক্ষা করার শক্তিটুকু আজ ছিল না। আবির মেয়েকে নামিয়ে দিয়ে আবারও বিয়ের প্রোগ্রামে গেছে। রাকিব বেস্ট ফ্রেন্ড হিসেবে এই সময় রাকিবের পাশে থাকা খুবই প্রয়োজন। রাকিবের একমাত্র বোন জান্নাত। রাকিব আর একটা ছোট ভাইও আছে, তবে বোনের প্রতি ভালোবাসা একটু বেশি তীব্র হয়। সপ্তাহ খানেক হয়ে গেছে, কিন্তু মেঘের মাথা থেকে ফুপির ঘটনা কোনোভাবেই যাচ্ছে না। যতবার আব্বু আর বড় আব্বুকে দেখে ততবারই মনে হয় ওনারা হিটলারের থেকেও নিকৃষ্ট। এত কিছু আবির ভাইকে হিটলার বলার নিজেকে অনুতপ্ত মনে হচ্ছে। এখন আরো মেঘ আগের মতো আবিরকে জ্বালায় না, আবিরের রুমেই যায় না, অনুভূতি প্রকাশের চেষ্টাও করে না। আব্বু আর বড় আব্বুকে দেখলে যতটা রাগ হয়, আবির ভাইকে দেখলে ঠিক ততটাই কষ্ট হয়। আজ তানভীর প্রোগ্রামে ব্যস্ত। হঠাৎ ফোন কল বাজছে। ফোন বের করে অবাক চোখে তাকায়। বন্যা কল দিয়েছে। প্রোগ্রাম থেকে বের হয়ে পাশে গিয়ে ফোন রিসিভ করে। বন্যা, আসসালামু আলাইকুম। তানভীর, ওয়ালাইকুম আসসালাম। বন্যা, ভাই আপনি কি বাসায়? তানভীর, ভাইয়া ডাকতে কতবার না করেছি তোমায়। বন্যা, সরি। আর ভাইয়া বলবো না। মেঘের কি কিছু হয়েছে? আমি কল দিলাম, রিসিভ করে না। হঠাৎ রিসিভ করলেও ঠিকমতো কথা বলে না। তানভীর, বোন একটু মানসিক চাপে আছে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। বন্যা, কি হয়েছে? বন্যা মনে মনে ভাবছি আল্লাহ জানে আবির ভাইকে নিয়ে আবার কোনো ঝামেলা হলো কিনা। তানভীর, তেমন কিছু না। তোমার কি খুব দরকার? কিছু বলা থাকলে আমায় বলতে পারো, আমি বোনকে জানিয়ে দিব। বন্যা আমতা আমতা করে বলে, ওইরকম কিছু না, কথা হইতেছে না তাই চিন্তা হচ্ছিল, এজন্য আপনাকে কল দিলাম। তানভীর ঠান্ডা কণ্ঠে শোধালো, আর কোনো কারণ নেই? বন্যা ব্যস্ত কণ্ঠে বলল, না মানে আছে। তানভীর ধীর কণ্ঠে বলল, বলো। বন্যা ঢোক গিলে ভয়াবহ প্রশ্ন করলো, আজকে কি আপনার একটু সময় হবে? তানভীর ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কেন? বন্যা একটু থেমে বলল, আপনার সাথে দেখা করা যাবে? আপনি মেঘকে নিয়ে আসলে ভালো হইতো, যদি আপনার সময় হয় আর কি। তানভীর জানালো, বনুর মনের অবস্থা খুব একটা ভালো না, তারপর আমি জিজ্ঞেস করবো নে। বনু না আসলে আমি কি আসতে পারবো নাকি? দেখা করতে হলে বনুকেই নিয়ে আসতে হবে। বন্যা কিছু বলছে না দেখে তানভীর আবার বলল, আমি বিকালে কল দিব তোমায়, রাখছি এখন। তানভীর ফোন রেখে আবিরকে কল দিল। আবির করা নিষেধ, মেঘ এখন কোথাও নিয়ে যাওয়া যাবে না। মেঘের মনকে ঠিক করতে হবে। সব বিষয়ে আবির বা তানভীর মেঘকে সাহায্য করতে পারবে না। তানভীর কি বলতে করবে বুঝতে পারছে না। মেঘকে জিজ্ঞেস না করলে বা মেঘের মতামত না নিলে পরবর্তীতে বন্যা বিষয়টা জানলে তানভীরকে ভুল বুঝবে। আর মেঘ যদি ঘুরতে যেতে রাজি হয় তাহলে আবার আবির তো তানভীরকে মেরে ফেলবে। দুই ঘটনা কাটিয়ে শেষমেশ মেঘকে কল করলো তানভীর। মেঘ তখন উপন্যাস পড়ায় ব্যস্ত। বাসায় শুয়ে বসে থেকে ভালো লাগছিল না। ফোন চাপতে গেলেই আবির ভাইয়ের আইডি আসে সামনে। আবির ভাইকে দেখলে বুকের ভেতর কেঁপে ওঠে। পড়াশোনার চাপ নেই, বাড়ির কোনো কারোর সাথে ভালো লাগে কথা বলে না, চুপচাপ শুয়ে থাকে, বারবার শুধু ফিপির কথাই মনে পড়ে। এসব কিছু কাটাতে আবির ভাইয়ের দেওয়া উপন্যাসের বইগুলো পড়া শুরু করেছে। বেশিরভাগ উপন্যাসই পড়ে। উপন্যাস পড়ার আরেকটা কারণ হলো নিজেকে সবার থেকে আলাদা করে রাখা। তানভীর 2-3 বার জিজ্ঞেস করে ঘুরতে যাবে কিনা, কিন্তু মেঘ ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। বোন রাজি না হতে তানভীরের জন্য ভালোই হয়েছে। আবিরের কাছে বকাও খেতে হয়নি। কিন্তু বন্যা দেখা করবে কিনা
কে জানে। বিকালের দিকে প্রোগ্রাম শেষ করে তানভীর বন্যার বাসার গলি পর্যন্ত গিয়ে বন্যাকে কল দিল। বন্যা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে একটি শপিং ব্যাগ হাতে নিয়ে আসলো। তানভীরের সাথে একা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না বলেই মেঘকে আনতে বলেছিল, কিন্তু মেঘ এলো না, অথচ তানভীর এসে দাঁড়িয়ে আছে। তাই বাধ্য হয়ে বন্যা বেরিয়েছে। ঘন্টাখানেক তানভীরের সাথে বাইকে ঘুরেছে, কিন্তু একবারের জন্য তানভীরকে স্পর্শ করেনি। সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে বন্যা আর তানভীর। বন্যা আশেপাশে একবার তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো, তারপর হাতের শপিং ব্যাগটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বললো, এগুলো আপনার জন্য। তানভীর বিষময় সমেত তাকিয়ে বলল, আমার জন্য? বন্যা উপর নিচ মাথা নাড়ল, কিন্তু কেন? আপনি 2বার আমায় ট্রিট দিয়েছেন, গিফটও দিয়েছেন, আমারও তো উচিত চান্স পাওয়ার খুশিতে আপনাকে কিছু দেওয়া। তানভীর শপিং ব্যাগ নিয়ে নিজের কাছে এগিয়ে নিল। র্যাপিং পেপারে মোড়ানো একটা বক্স খুলতেই চোখে পড়লো একটা কালো চেনের ঘড়ি, অনেক সুন্দর ডিজাইনের, মোটামুটি দামিও। তানভীর ঘুরিয়ে ঘুরিয়ে ঘড়িটা দেখে বলল, ঘড়িটা অনেক সুন্দর হয়েছে। আমি তো ঘড়ি পরি না। বন্যা ব্যস্ত কণ্ঠে বলল, ছেলেদের হাতে ঘড়ি থাকলে ভালো লাগে, তাই নিয়েছি। আপনি ঘড়ি পরেন কি না তা তো আমি জানতাম না। ব্যাপার না, পছন্দ করে এনেছো, অনেক ধন্যবাদ। এই বলে তানভীর ঘড়িটা হাতে দিল। শপিং ব্যাগের আরেকটা সুন্দর ওয়ালেট আর ঘড়ির বক্স শপিং ব্যাগে রেখে খাওয়া দাওয়া করে বন্যাকে বাসায় কাছে পৌঁছে দিয়ে তানভীর বাসায় আসছে। আবির ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। তানভীরের হাতে ঘড়ি দেখে কপাল কুঁচকে ঠাট্টার স্বরে বলল, কারোর জন্য কেউ একজন তার ইচ্ছের বিরুদ্ধে কত কাজই না করছে। অবশ্য এসব দেখতেও ভালো লাগে। তানভীর ঘড়ি পরা হাতটা নিজের পেছনে লিখিয়ে মন খারাপ করে বলল, মজা করছো? আবির সশব্দে হেসে উঠল। তানভীর গাল ফুলিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। আবির সোফায় বসে সেদিকে তাকিয়ে হেসেই যাচ্ছে। বেশ কিছুদিন কেটে গেল। খাবার টেবিলে দেখা হয় মেঘ আবিরের। মেঘ 2-1বার আবিরের দিকে তাকায়, চোখাচোখি হলেই চোখ নামিয়ে নেয় মেঘ। আবির সকালে খেয়ে অফিসে চলে যায়। মিমা রাধু স্কুলে চলে যায়। মেঘ বাসায় একা একা থাকে। প্রতিদিন বিকেলে ছাদে যায়, ফুল গাছগুলো দেখাশোনা করে। বাকি সারাদিন আবির ভাইয়ের দেওয়া উপন্যাস বই পড়ে। 2টা বই শেষ করে ফেলেছে। 3য় উপন্যাসের বই যত পড়ছে মেঘের মনের ভেতর প্রেমানুভূতি ততই সক্রিয় হতে শুরু করছে। ফিকে হয়ে যাওয়া অনুভূতি আবারও জাগ্রত হচ্ছে। আবির ভাইয়ের প্রতি ধারালো ভালোবাসা টানে 24 বছরের গত হয়ে যাওয়া ইতিহাসের পেছনে ফেলে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। হয়তো আবির ভাইয়ের কাছে পাওয়ার স্বপ্ন পূরণ হবে, নয়তো সারা জীবন আবির ভাইকে একতরফা ভালোবেসে যাবে। তবুও মুখ লুকিয়ে আবির ভাইকে এড়িয়ে চলতে পারবে না। রাত 11টার দিকে মেঘের 3য় উপন্যাস পড়া শেষ হয়েছে। সেই থেকে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে। গত কিছুদিন যাবৎ আবির ভাইয়ের বাড়ি যাওয়ায় মেঘ বিশেষ নজর ছিল না। বাইকের শব্দ শুনে বেলকনিতে যেতে ইচ্ছে হয়নি তার। আজ এতদিন পর মেঘের আবির ভাইয়ের জন্য বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে, অথচ আবির ভাই ফিরছে না। আবির ভাই ইদানিং অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে ঘন্টাখানেক পর আবার বের হয়। ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়। যেহেতু মেঘ আবিরের সাথে কথা বলে না, আবিরের জন্য অপেক্ষা করে না, আবিরও নিজের মতো চলাচল করে। 12টার দিকে আবির বাসায় ফিরেছে। আবিরকে দেখে মেঘ বেলকনি থেকে মিষ্টি হাসলো। এতদিন পর মেঘের মুখে একটু হাসি ফুটেছে। আবির বাইক থেকে সেই দৃশ্যটা দেখলো কিনা কে জানে। আবির নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে চলে গেছে। মেঘ চুপি চুপি ড্রয়িং রুমে আসছে। এত রাতে কেউই সজাগ নেই। টেবিলের ওপর আবিরের জন্য খাবার ঢেকে রাখা হয়েছে। মেঘ খাবারগুলো দেখছে। এর মধ্যে আবির নিচে নামলো। মেঘের থেকে কয়েক পা পিছনে দাঁড়িয়ে ডাকলো, কিরে, কি করছিস সেখানে? আবিরের কণ্ঠ শুনে আটকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘ আবিরের চোখাচোখি হতেই আবির একটা না 2বার ভুরু নাচালো। মেঘ নিঃশব্দে হেসে উঠল। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেয়সীর মুখে হাসি দেখে আবিরের মুখ এক মুহূর্তেই শান্ত হয়ে গেছে। আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সুস্থির করার চেষ্টা করলো। মেঘ মাথা নিচু করে বলল, আপনি এগুলো দিয়ে কিভাবে খাবেন? আপনাকে একটা ডিম ভেজে দেই? মেঘের কথায় আবির চোখ মেলে তাকালো। ভারী কণ্ঠে জবাব দিল, কোনো প্রয়োজন নেই, আমি খেতে পারবো। আবির ভারী কণ্ঠে বললেও মেঘ সেসবের মাথা ব্যথা নেই, কারণ তার মাথায় উপন্যাসের প্রেমালাপ ঘুরপাক খাচ্ছে। সে আবার বলল, আপনি তো বলেছিলেন পরীক্ষার পর রান্নাঘরে যেতে পারবো। পরীক্ষা তো শেষ, এখন কি যেতে পারবো না? আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, তোর কি ডিম ভাজা খেতে ইচ্ছে করছে? আমি করে নিয়ে আসবো? মেঘ ডানে বামে মাথা নেড়ে বলল, আমি ভাজবো।
আবির গম্ভীর কণ্ঠে শোধালো, তুই ডিম ভাজতে পারিস? মেঘ দাঁত কেলিয়ে বলল, আম্মুরা ডিম ভাজার সময় আমি দেখেছি। আবির পুনরায় বলল, তোর ভাজতে হবে না, তুই বস, আমি ডিম ভেজে নিয়ে আসছি। মেঘ শক্ত কণ্ঠে বলল, না, আমি আনবো। আবির ধমক দিতে গিয়েও থমে গেল। মেয়েটা এতদিন পর আবিরের সঙ্গে কথা বলতে আসছে, ধমক দিলে মনে কষ্ট পাবে, তাই ধমক দিতে পারছে না। আবির ডিম ভাজতে পাঠাতেও সাহস পাচ্ছে না। আবির দুপা এগিয়ে থমকালো, সেখানে থেকে ঘুরে এসে চেয়ার টেনে বসলো। পকেট থেকে ফোন বের করে কিছু একটা চেক করছিল। একবার রান্নাঘরে তাকাচ্ছে, আবার ফোনে। দুইবার ডেকে বলছে, তুই কি পারবি? আমি আসবো। মেঘ দুবারই উচ্চস্বরে বলল, পারবো। কিন্তু আবিরের কলিজা কাঁপছে। প্রথমবার মেঘ রান্না করতে গেছে, পেঁয়াজ কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে। কয়েকবার রান্নাঘরে দেখিয়ে যেই না ফোনের দিকে মনোযোগ দিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যে মেঘ চিৎকার দিয়ে উঠেছে। এই পর্যন্তই ছিল পর্ব 34। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকল।